ভার্জিনিয়ার একটি খ্রিস্টান সমাধি ক্ষেত্রে দাঁড়িয়ে আছে আধাম, তার পাশে ম্যাক্স পাণ্ডবর্ণ মুখে দাঁড়িয়ে আছে নির্দিষ্ট সমাধির পাশে। গির্জার পাশে অবস্থানরত এই সমাধি ক্ষেত্রে 5 জন পুরুষ মানুষ প্রায় সময় আসে, 4 জন যুবক আর 1 জন মধ্যবয়স্ক লোক। মধ্যবয়স্ক লোক হলো রোজের স্বামী জ্যাকসন, আর 4 জন যুবক হলো অ্যাডাম, ম্যাক্স, রকি, থমাস। রকি আর থমাস অশ্রুসিক্ত নয়নে ম্যাডাম রোজের কবরের দিকে একচিত্তে চেয়ে আছে, গভীর মমতায় গ্রাস করছে মৃত নারীর মায়ায়। ম্যাক্স কেঁদেই ফেলল। রকি একটা ফ্লাওয়ার বুকে রাখলো কবরের পায়ের নিচটায়। মাথার দিকে মার্বেল পাথরের গায়ে ক্রুশ চিহ্ন এবং বাইবেলের কিছু বাণী খোদাই করে লেখা আছে। মৃত ব্যক্তির নাম এবং জন্ম তারিখও দেওয়া আছে। আধাম একটা সাদা ফ্লাওয়ার বুকে রাখলো নিচে। টলটলে চোখে বাংলায় উচ্চারণ করলো ম্যাডাম। তারপর ওর কণ্ঠ কেঁপে উঠলো। দাঁত দ্বারা ওষ্ঠ চেপে ধরা গলায় বলতে লাগলো, আপনি আমাদের হেল্প করতে গিয়ে নিজেই ভিকটিম হয়ে গেলেন ম্যাডাম। আমরা সবাই অনেক বড় হয়ে গেছি, সবাই হার্ট সার্জন হয়েছি, বিয়ে করেছি, বিয়ের আগেই 2টো বাচ্চার জনক হয়েছি। আপনাকে ভোলা অসম্ভব ম্যাডাম। আপনার মমতার উদারতা এতটাই প্রখর ছিল যে আমার মাম্মাম অরিত্রী দেওয়ান আপনাকে শ্রদ্ধা করত। এমন জীবন করেছেন ম্যাডাম, মৃত্যুর পরও আপনাকে স্মরণ করে অনেকেই। আপনার হাজবেন্ড আপনাকে পছন্দ করে পার করে দিয়েছে গোটা একটি জীবন। ইউরোপের মাটিতে বাস করেও দ্বিতীয় রমণী গ্রহণ করে আপনার জায়গাটা হেরফের করেনি। ভার্জিনিয়ায় যতবার আসি ততবার এখানে চক্কর দিতেই হয়। আপনি আপনার শিক্ষার্থীদের মনে বাস করছেন এখনো। কি মমতা ছিল আপনার চলনে এবং কথায়। আমাকে অ্যাডাম ডাকতেন, এই নামটাই আমার ছদ্মবেশী জীবনের আসল নাম। আপনার নামটাই গ্রহণ করেছি। আপনাকে যে মার্ডার করেছে তাকে আজ পাকড়াও করেছি। আমরা সেই ঝংকারে রাজত্ব করি যার মূল ফটক থেকে আপনি আমাদেরকে কোলে তুলে স্থান দিয়েছিলেন। আমার ভাই আদনান এবং আমার পিতামাতাকেও জীবিত নেই। আমার ভাই আদনান এবং আমার পিতামাতাকেও জীবিত নেই। রাক্ষসরা বধ করেছে সবাইকে। রকি অ্যাডামকে তাড়া দিল স্থান ত্যাগ করতে। 4 জন ফিরে যাওয়ার আগে আরেকবার চাইল সমাধির পানে। তাদের অমায়িক শিক্ষিকা মিসেস রোজকে হত্যা করা হয়েছে যখন সে গর্ভবতী ছিল। প্রথম সন্তান কনসিভ করার 2 মাসের মাথায় তাকালে অকালে মৃত্যুবরণ করেছে এই মার্কিন নারী। হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি। তার স্বামী জ্যাকসন কোনো বিচার চায়নি। অল্প বয়সী কিশোরদের সাহায্য করার বদলে তার প্রাণ কেড়ে নিয়েছে নেকড়ের দল। বেয়ারটাউন ওয়াইল্ডারনেস। ভার্জিনিয়ার আকাশে রাত নেমেছে। রাতের অপেক্ষায় ছিল ভিএম গ্রুপ। ঘুটঘুটে অন্ধকারে গহীন বন জঙ্গল হয়ে উঠল একদম শুনশান নির্জন। গাছের লম্বা ছায়া যেন দৈত্যাকার রূপ নিয়েছে। চাঁদের আলো ঠিকরে পড়েছে গাছের লতা পাতার ফাঁক গলিয়ে। ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। শুকনো পাতার উপর হাঁটছে 4 জন। মরমর করে শব্দ হচ্ছে পদধ্বনি। প্রত্যেকের গায়ে কালো কোট আর কালো জিন্স, মাথায় কালো ক্যাপ এবং মুখে স্পাইডারম্যানের মুখোশ। অনেকখানি পথ হেঁটে তারা কাঙ্ক্ষিত জায়গায় থামলো হাত পা এবং মুখ বাঁধা এক দানব দেহ নিয়ে। তারপর ধোয়া ছাড়া হলো আশেপাশের অনেকখানি জায়গা জুড়ে। এমনি কালো রাত, তার উপর কালো ধোয়ার ছেয়ে গেছে জনমানবহীন এই অরণ্য। বিস্তৃত জায়গা জুড়ে ধোয়ার দখলে চলে গেল। জায়গাটা এতটাই রহস্যময় হয়ে উঠেছে যে নিজের হাতটাই নিজের চোখে দেখা যায় না। ধোয়ার মাঝে একটা ক্ষীণ আলোর রেখা পাওয়া গেল। এই আলো এতটা উজ্জ্বল নয় যে ধোঁয়াকে ছাড়িয়ে যাবে। সেই অল্প আলোর মাধ্যমে বাংকারের পাসওয়ার্ড খোলা হলো। তারপর বন্ধ হয়ে গেল রহস্যজনক সেই বাংকারের বিশাল বড় লোহার দরজা। ধীরে ধীরে ধোঁয়া সরতে লাগলো। পরিবেশ একদম আগের মতো সয়ে গেল। স্যাটেলাইট ধারণ করতে পারলো না কিচ্ছুটি। ভিএম গ্রুপ এতটাই সচেতন যে তাদের কোনো আবছা ছবিও যেন স্যাটেলাইট ক্যাপচার করতে না পারে। সেই জন্য তারা স্পাইডারম্যানের মুখোশ দিয়ে মুখ আড়াল করে এবং কালো ধোঁয়া ছেড়ে বাংকারের অনেকটা জায়গা নিকোষ কালো বানিয়ে ফেলে। বাংকার থেকে যখন বের হয় তখনও ওভারকোট অথবা লং কোট এবং মুখোশার ধোঁয়া ব্যবহার করে। মাটির নিচে স্যাঁতসেঁতে দেওয়ালে কোনো রক্ত নেই এবং নেই কোনো হাড় হাড্ডি। তবুও আত্মা কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এখানকার হিমশীতল গা ছমছমে পরিবেশ। হেনরি নামক লোকটির বাঁধন খুলে দেওয়া হলো। ম্যাক্স আয়েসি ভঙ্গিতে বসলো চেয়ারে। রকি একটা হাতুড়ি নিয়ে ঠকঠক বাড়ি দিচ্ছে কার্পেটের উপর। থমাস বের করলো একটা সামুরাই তরবারি। হেনরির মুখের রক্ত যেন ক্রমশ সরে যাচ্ছে। তাকে জানানো হলো এটা সেই বাংকার যেখানে হেনরি এবং তার সঙ্গীরা যৌন নিপীড়ন চালাতো শিশু এবং কিশোরদের উপর। হেনরির
হাঁটু কাঁপছে। সবাই কোট এবং মুখোশ খুলে ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে বারবিকিউ পার্টির জন্য। আধাম নির্বিকার বসে আছে। কিয়ৎক্ষণ পর আধাম বলল, হেই ম্যাক্স ডান্স। ম্যাক্সওয়ালা চাওলা উথাল পাথাল ডান্স করছে টমেটোকে সিকা গানের তালে তালে। ম্যাক্সের এই ডান্স দেখে রকি আর থমাস প্রচুর বিরক্ত, কারণ এর নাচানাচিতে হাসতে হাসতে বেহুশ হওয়া লাগে। হেনরির রক্ত শূন্য মুখে অজস্র প্রশ্ন এবং আতঙ্ক। আধাম আড়ামোড়া ভেঙে বের করলো একজোড়া জুতা। এটি আইস স্কেটিং এর সময় ব্যবহার করা হয়। শক্ত চামড়ার বুট এবং নিচে মেটালের ব্লেড যুক্ত থাকে। এইসব জুতা পরে বরফ ছাড়া হাঁটতে অসুবিধে হয়। ব্লেডগুলো অত্যন্ত সরু হওয়ায় শরীরের পুরো ভর ধরে রাখা যায় না। মেটাল ব্লেড হওয়ায় শক্ত মেঝেতে পা পিছলে মারাত্মক চোট পাওয়ার ঝুঁকি থাকে। আধামের অদ্ভুত শখ জাগে কার্পেটের উপর ব্লেডযুক্ত জুতা পরে আক্রমণ করতে। জুতা জোড়া পড়তে পড়তে বলছে আইস স্কেটিং করতে খুব ইচ্ছে করছে, বাট সিজন আসেনি এখনো। এই শালা হেনরি তোর কাপড় খোল। হেনরি তো আর বাংলা বুঝে না, কিন্তু আধাম ইংলিশও ব্যবহার করছে না। রকি চিল্লিয়ে বলল, হেনরি যেন নিজেই নিজের পোশাক খুলে নিজেকে উন্মুক্ত করে। হেনরির মুখ থেকে পুরোপুরি রক্ত সরে গেল। তার বুঝতে বাকি নেই এরাই হলো সেই ভিকটিম যাদেরকে হেনরি এভাবে কাপড় খুলতে আদেশ করত। হেনরি জ্ঞানশূন্য হয়ে শরীর থেকে কাপড় খুলে পাশে রাখছে। থমাস একটা শর্ট প্যান্ট এগিয়ে দিল পরার জন্য। আধাম তাচ্ছিল্য হেসে বলল, আমার ছেলে পূর্ণও তোর চেয়ে বড় প্যান্ট পরে। হেনরির নগ্ন দেহের কাছাকাছি হলো আধাম। সাবধানে পা ফেলেছে ব্লেডের জুতা পরে। একদম নিকটে দাঁড়িয়ে আচমকা পা তুলে আঁচড় কেটে দিল হেনরির হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত। আধাম থেমে থাকলো না। একের পর আঘাত করতে লাগলো ধাতব ব্লেড নিয়ে। সাদা বুট রঞ্জিত হলো পাপড়ির লাল রক্তে। ম্যাক্স টমেটোকে শিকা গানে গাইছে। হেনরি চিৎকার করছে, সাইকোটা যন্ত্রণায় কাঁদছে। রকি আবেশে চোখ বন্ধ করে ফেললো ওই চিৎকার শুনে। থমাস এসে ফ্লোর থেকে ঝটকা মেরে হেনরিকে তুলে লম্বা কাটিং করা টেবিলে শুইয়ে দিল। হেনরির মুখের উপর পাওয়ারের লাইট বিদ্যমান। আলোর কারণে চোখ মেলা দুঃসাধ্য। আধাম জুতার ফিতা খুলে ছুঁড়ে মারলো একদিকে। ম্যাক্স এখনো টমেটোকে শিকা গানে গাইছে। রকি হেনরিকে বেঁধে ফেললো টেবিলের সাথে। হেনরি মাপ চাইতে চাইতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলছে। মায়া হলো না কারো। রকি তার শার্ট খুলে হেনরির দিকে ঝুঁকে হিসিয়ে ইংরেজিতে বলল, কুকুরের বাচ্চা, দেখ আমার গায়ে কত কাটা ছেঁড়ার দাগ। তুই আর তোর শয়তান বন্ধুরা আমার গায়ে ছুরি দিয়ে ব্লেড দিয়ে কেটে কেটে মজা নিয়েছিস। আমার গায়ে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দিয়েছিস। কত ছটফট করেছি, দয়া দেখিয়েছিলি। রকি হাতুড়ি দিয়ে শটান করে বাড়ি দিল হেনরির হাতের উপর। গগনবিদারী চিৎকার দিল হেনরি। ম্যাক্স নাচতে নাচতে হাতুড়ি দিয়ে হেনরির পায়ের গোড়ালিতে দুইটা আঘাত করলো। হেনরি চিৎকার দেওয়ার শক্তি পাচ্ছে না আর। শরীরের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে বিষাক্ত বিষ বেদনা। থমাস এসে ক্রোধান্বিত হয়ে আত্মচিৎকারে ফেটে পড়ে বলল, তোর মনে আছে আমার কথা? তোর কাছে কত আকুতি করেছি আমার নগ্ন দেহ ঢেকে দেওয়ার জন্য। তুই উল্টা সম্পূর্ণ উলঙ্গ করেছিস আমাকে। তারপর বর্বরতা চালিয়েছিস। থমাস লাথি মারল হেনরির পেটে। হাতে এবং পায়ে বরফ ঢেলে লাল মরিচের পানি ঢেলে দিল। ভাঙায় উঠা কই মাছের মতো কাতরাতে লাগলো হেনরি। ম্যাক্স গান এবং নাচ বাদ দিয়ে দানবের মতো হেঁটে এসে বলল, তোর পায়ের তলা চাটতে বলেছিলি আমাকে। তৎক্ষণাৎ আদেশ পালন না করায় তুই কি করেছিলি মনে আছে? আমাকে পচা মাংস খাইয়ে বমি করিয়েছিস। তারপর ওই বমি পুনরায় নিজের মুখ নিতে বাধ্য করেছিস। হালারপু হালা শালা কাউবা গোলামের পুত, তুই আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছিস। রোজ ম্যাডামকে খুন করেছিস। মিসেস রোজের নামটা উচ্চারণ করতে করতেই ম্যাক্সের গলা ধরে আসে। রকি আর থমাস সরে গেল, কার্পেটের উপর বসলো। ম্যাক্স নিজের গলায় আঙ্গুল ঢুকিয়ে বমি করে দিল হেনরির উপর। তারপর সেই বমি গলতকরণ করতে বাধ্য করলো হেনরিকে। রয়ে শুয়ে আধাম একটা সামুরাই তরবারি হাতে নিয়ে ধরাম করে টেবিলে বসে বাঁকা দৃষ্টি দিল হেনরিকে। তারপর নিশাচর প্যাঁচার মতো চোখ দুটো লালতি করে বাঁকা চাউনি নিক্ষেপ করে পৈশাচিক হাসি দিল। হেনরির মুখখানি প্রেতাত্মার মতো সাদা হয়ে গেল। আধাম টুইঙ্কেল টুইঙ্কেল কবিতা বলে আর সামুরাই তরবারি ঘুরায়। ঘোরাতে ঘোরাতে বলল, আমাকে চিনেছো ডার্লিং? সুইটহার্ট, আমাকে ভুলে গেলে কি করে? সেই 13 বছরের কিশোর ছেলেটা আমি। আমাকে বলেছিলে তোকে লিপকিস করতে, তা করিনি। সেই অপরাধে সারা রাত খালি গায়ে তুষারপাতে দাঁড় করিয়ে রেখেছিস। আমি হলাম সেই আধাম যার গজদাতের মৃদু হাসিতে তুই ঘায়েল হয়েছিলি। আমার শরীরে
আঘাত করিসনি, তোকে খুশি করার জন্য ভাবা যায়? আমাকে কতটা মনে ধরেছে তোর? এই দেখ হাসছি। আধাম জোরে জোরে হাসছে, ওর গজ দাঁতের চিকন হাসিটা ঝাঁকুনি তুলে দিল হেনরির আত্মা। তোতলাতে তোতলাতে ক্ষমা চাইছে ব্যথাতুর জবানে। আধাম ফিচেল হেসে বলল, আমার নাম অ্যাডাম। আমার যমজ ভাই আদনানের কথা মনে আছে? আমার সামনে আমার ভাইকে নোংরাভাবে গভীর স্পর্শ করেছিস। গুমড়ে গুমড়ে কেঁদেছিলাম। আমার ভাইটার স্বাভাবিক জীবনে ফিরতে অনেক সময় লেগেছে, ওর ব্লাডে ফোবিয়া হয়ে গিয়েছিল। আচ্ছা সেসব বাদ দিলাম, তোর মনে আছে কার্ডিওলজিস্ট আশরাফ দেওয়ানের কথা, যার পেটে 6 বার ছুরির আঘাত করেছিস? তুই আর তোর বন্ধুরা আমার ভাইকে মেরে 12 তলা থেকে নিচে ফেলে দিয়েছিস, আমার মাম্মামকে মার্ডার করেছিস, আমার পুরো পরিবারটা শেষ করে দিয়েছিস। তুই তো মানুষ না, তুই শয়তানের পূজারী, তুই শয়তানের অনুসারী। তোকে দেখতে মানুষ দেখা গেলেও তোর মাঝে মানবতার ছিটে ফোটাও নেই। মানুষের আকৃতি হলেও তোদের মায়া দয়া নেই। কত কত শিশু আর কিশোরদের যৌন হয়রানি করেছিস, তার ইয়াত্তা নেই। কুকুরের মতো যেখানে সেখানে তোদের লালসা জেগে ওঠে। এই বাংকারে কত অরাজকতা এবং পাপ করেছিস সেসব মনে আছে? এটা কিন্তু তোদের বাংকার ছিল, আমরা তা দখল করেছি তোদের বোকা বানিয়ে। ব্যাংকারের লক পাল্টে দিয়েছি, অদৃশ্য করে দিয়েছি আমাদের উদ্দেশ্য। এই নরাধাম তোদের জন্য আমাদের বাবা মা আমাদেরকে বড় করেছিল। হ্যাঁ, কথা বলছিস না কেন? কি শত্রুতা ছিল তোদের সাথে আমাদের? তোরা মানুষ না হলেও আমরা মানুষ ছিলাম। আমরা কষ্ট পেতাম, আমরা লজ্জা পেতাম, আমরা দুঃখ পেতাম। আজও ভুলতে পারি না সেই রোমহর্ষক নিকৃষ্ট স্পর্শ এবং বিদঘুটে স্বৈরাচারিতা। রক্তের ধারা বয়েছে আমার ভাইয়ের শরীরে। এমন কোনো বিভৎস নিকৃষ্ট কাজ তোরা বাকি রাখিসনি আমার ভাইটার সাথে। ও বিয়ে করে সুখী ছিল, সন্তানের বাবা হচ্ছিল। ঠিক সেই সময় আবার হানা দিলি শয়তান রূপে। আধাম হাত মুষ্টিবদ্ধ করে অতৃপ্ত আত্মার মতো হুঙ্কার দিল। কেঁপে উঠল কংক্রিটের দেওয়াল, আওয়াজ বাইরে যায় না। হেনরির ভয়ার্থ বিবর্ণ মুখে এক পলক তাকিয়ে উত্তোলন করলো সামুরাই তরবারি। ল্যাম্পশেডের পিঙ্গল আলোয় প্রতিফলন হলো উজ্জ্বল ফর্সা গালে তরবারির ঝলমলানি। হেনরির কপালে তরবারির মাথা রেখে টান মারল, চিরে গেল কপাল থেকে নাভি পর্যন্ত। ফিনকি রক্ত ছিটকে পড়ল আশপাশ এবং আধাম শরীরে। নেতিয়ে পড়ল হেনরি। আধাম এক রাজ্যের বিতৃষ্ণ মুখে পরিষ্কার করছে সেই রক্ত। কোট থেকে ব্রোচ বের করে ব্রোচের পিন দিয়ে হেনরির চোখের পাতার সাথে ভ্রু আটকে দিয়েছে। রকি উঠে ওর ব্রোচ খুলে হেনরির ডান চোখের পাতা ভ্রুয়ের সাথে আটকে দিয়েছে। হেনরির চোখের কার্নিশ বেয়ে রক্ত এবং পানির ধারা সমান তালে পড়ছে, গোঙাচ্ছে অস্ফুট আওয়াজে। নিভু নিভু স্মৃতিচারণ করলো তার পাপে ক্লিষ্ট অপরাধীর অতীত নিয়ে। যেই 10 জন কিশোর পালিয়ে গিয়েছিল তাদের মাঝে 5 জনের লাশ পেলেও বাকি 5 জনের টিকিটিও নাগাল পাওয়া যায়নি। সেই 5 জনের একজনকে মেরে ফেলেছিল তারা। সেই প্রতিশোধ নিচ্ছে ভিএম গ্রুপ। কত নৃশংস এই প্রতিশোধ! হেনরিকে ওভাবে ছেড়ে দিয়ে 4 জন পাশের রুমে চলে গেল। হেনরির জ্ঞান ফিরলে ট্রিটমেন্ট করে তাজা করে তারপর আবার মাস্তি করবে হেনরিকে নিয়ে। এই খবিশকে পাকড়াও করতে 4 মাস লেগেছে। ম্যাক্সের হালার হালা শুনে রকি আর থমাসের কৌতূহলের শেষ নেই। ম্যাক্স ওদের দুজনকে পূর্ণর বাদরামি শোনালে থমাস খুব ইচ্ছে পোষণ করছে খরগোশের ছানাটাকে দেখার জন্য। আধাম জানালো বাংলাদেশে গেলে দেখতে পাবে, সাথে 2-1টা কবিতাও শিখতে পারবে ম্যাক্সের মতো। সবাই হালকা পাতলা খেয়ে পরবর্তী টার্গেট নিয়ে কাজে নেমে পড়লো। সবচেয়ে বড় রুমটাকে হল রুম বানিয়েছে। এখানে ল্যাপটপ এবং বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে। ল্যাপটপের মাধ্যমে হ্যাক করে দুর্ধর্ষ তথ্য এবং এখানে বসে স্পাইং করে। বারবার পাসওয়ার্ড পাল্টায় এবং কথা বলার জন্য অ্যাপ বানায় এখানে বসে। এখানেই তাদের ঘাঁটি। এই মেঝের মাটির অনেক নিচে একটা ডেড বডি। লাশের মালিক ছিল পার্লামেন্টের গুরুত্বপূর্ণ একজন সদস্য। আধাম ওর চেক শার্ট পরিবর্তন করে সাদা কালো ফিট শার্ট পরে ল্যাপটপ নিয়ে বসলো। মাথায় ঘুরছে বাড়ির কথা। চিত্রা দেওয়ান রাগে ফুঁসছে। আজ বিকালে বাড়িতে যোগাযোগ করে বাংকারে ঢুকেছে। তুষার কন্যার টুকটুকে মুখটা ফ্ল্যাশ লাইটের মতো ঝলঝল করে ভাসছে। 1.5 ব্যাটারির পাকা পাকা কথাগুলো খুব মনে পড়ছে। আর তুষার রানীর মুখাবয়ব চোখে ভেসে উঠতেই আধাম শরীরের কোষে কোষে অদ্ভুত শিহরণ জেগে উঠল। পান্নার আংটি এবং পেন্ডেন্ট পরা অপরূপায় সিক্ত লাবণ্য রূপে আধাম বাজেভাবে মোহগ্রস্ত। নির্বাক দৃষ্টিতে ফুটে ওঠে সীমাহীন লাজুকতা। মনে পড়ল তাদের প্রথম কাছাকাছি আসার রজনীটির বৃত্তান্ত। চামেলি রজনীগন্ধা আর ক্যান্ডেল লাইটের উষ্ণ গন্ধে স্নো কুইন চমৎকারভাবে আধামকে গ্রহণ করেছিল। আধামের কাছে অতীব আশ্চর্য ছিল স্ত্রীর গ্রহণযোগ্যতা। গোলাপি আভাযুক্ত পেলাবো হাতে যখন আধামের গলা জড়িয়ে ধরেছিল
সমস্ত সুখ বুঝি আধামকে আলিঙ্গন করেছে এমন অনুভূতি হচ্ছিল। ভাবতে ভাবতে মিটমিট হাসি খেলে যায় তার ওষ্ঠপুটে। প্রিয় তুষার রানী, ঘন এক তুষারপাত হয়েছে আমার হৃদয় গহীনে। সাদা সাদা বরফ কণা আমার উপর বর্ষণ হয়েছে। আমি তো ছিলাম ভবঘুরে আর ছদ্মবেশী, তুমি আসলে তুষার ঝড় হয়ে। সেই ঝড় আমাকে নড়চড় করে দিল। তোমার ব্যক্তিহীন নীরব চাহনিতে আমি খুঁজে পাই অজস্র প্রশ্নমালা। তোমার নির্মল মুখশ্রীতে দেখতে পাই শুভ্র বরফ কণা। কি অপরূপা রূপসী তুমি! আমি আধাম নিষ্পলক চেয়ে থাকি। তুষার রানী, তুমি এক মুক্ত বিহঙ্গনা। তুমি আবার অনিশ্চিত জীবনের মুক্তমালা। শ্বেত পাথরের মতোই চিকচিক করে তোমার অশ্রুকণা। উজ্জ্বল নক্ষত্রের মতোই জলজল করে তোমার নরম গালে জলের ছিটা। আমি যখন ঘুরে থাকি তখন মনে হয় তোমার গা থেকে দুর্লভ কস্তুরীর ঘ্রাণ আসে। আমি যখন অধীর হয়ে অবাধ্য স্বেচ্ছাচারী দৃষ্টি নিক্ষেপ করি তখনই তুমি হয়ে আসো তুষার রানী। ওহে সরলতার স্নিগ্ধ পূর্ণিমা রমণী, তোমার কথা শুনতে ইচ্ছে করে না, কথা শুনতে চাইও না। যে তার প্রশ্নাত্মক আঁখি দিয়ে আমায় আয়ত্ত করেছে সে তো তার কণ্ঠ দিয়ে আমাকে আটকে রাখবে। আমি তোমার কাছে আটকে গেছি জনম জনমের তরে। যেদিন আমার এরাদা সফল হবে সেদিন তোমার আঁচলে নিজেকে সঁপে দিব। তোমার আঁচল থেকে নাহি বের হব। তুষার রানী, আমার জীবনের এই পর্যায়ে তুষারপাত হয়েছে বিনা যুদ্ধে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তোমায় আমি পেয়ে গেছি। তুষার ঝড়ে আমি তোমায় অনুভব করেছি। যে দুঃসাহস দেখিয়ে তোমার পানে হাত উঠাবে আমি তাকে ভয়ানক তুষার ঝড়ের কবলে ফেলে দিব। একটা বরফ রাজ্যের রাজা আমি, সেই রাজ্যের রানী তুমি। তুমি তুষার রানী আর আমি তোমার মালি। যে তোমায় পরিচর্যা করবে, যে তোমায় আঁকলে রাখবে। তোমার আভিজাত্য স্নিগ্ধ পড়তে পড়তে ঝরে নিষ্পলক স্নোফল। তোমার মুখের ভাঁজে ভাঁজে বিরাজ করে হৃদয়ের গোপন প্রেমের পরশ। তুমি নির্বাক মায়াবিনী এক কুইন, যার অদৃশ্য একটা বরফ রাজ্য আছে। আছে একজন রাজা আর আছে দুজন বরফ পুত্র এবং বরফ কন্যা। পূর্ণিমা ফ্যাকাশে চোখে তাকালো আকাশ পানে। হাতে ধরে আছি প্রিয় পুরুষের সেই পত্রখানা। রাতের আধারে ম্যাক্সের সাথে চলে গেছে কাউকে কিছু না জানিয়ে। পূর্ণিমাকেও জানায়নি। পূর্ণিমা শিওরে এই পত্রখানা গুজে নিয়ে নিঃশব্দে বিদায় নিয়েছে আধাম। পূর্ণিমার বুকটা ভার হয়ে যায় স্বামীর জন্য। এই পত্র কয়বার পড়েছে তার হিসাব নেই। আজকে সকাল ভিডিও কলে বাচ্চাদের সাথে কথা বললেও চিত্রা দেওয়ান পূর্ণিমার সাথে কথা বলতে দেয়নি আধামকে। বৃদ্ধা জোরদার করে জানিয়ে দিয়েছে যখনই আধাম সব খুলে বলবে তখনই বউয়ের সাথে কথা বলতে পারবে। পূর্ণিমা ধীরে ধীরে সুইমিং পুল থেকে উঠে ছেলে মেয়ের শুকনো কাপড় তুলে নিচে নামতে লাগলো। ছাদের দরজা লাগানোর সময় ঘাড় ফিরিয়ে আর একবার চাইল সুইমিং পুলে। মনে হচ্ছে আধাম পুলে নেমে হাসছে এবং পূর্ণিমাকে কাছে ডাকছে ইশারায়। দরজা লাগিয়ে মলিন মুখে নিচে নেমে গোছগাছ করতে লাগলো গ্রামে যাওয়ার উদ্দেশ্যে। আজকে সবাই গ্রামে যাবে। আধাম ড্রাইভারকে বলে গেছে সবাইকে পূর্ণিমার বাবার বাড়িতে নিয়ে যেতে। গ্রামে এভাবেও যেতে হবে, ওভাবেও যেতে হবে। তারেকের ছোট বোন তাহমিনার বিয়ে হবে গ্রামের বাড়িতে। তারেকের বাবা আধামের সপরিবারকে দাওয়াত করেছে। পূর্ণিমা অলস ভঙ্গিতে কাজ করছিল তখনই তার ফোনে একটা টেক্সট আসলো, মিস ইউ স্নো কুইন অ্যান্ড লাইক ইউ। পূর্ণিমা নির্মল হাসলো। সহজ সরল স্বীকারোক্তি করে দিয়েছে আধাম দেওয়ান। মলিন ভাবটা সরে গিয়ে চাঞ্চল্য ভাব ভর করলো মন কুটিরে।